তো কি অবস্থা সবার? এই ভিডিওতে তোমার ভেক্টরের যে চ্যাপ্টার মার্কিং সেটা নিয়ে তোমাদের আলোচনা করব। তো যারা এই চ্যাপ্টার একদমই কিছু পড়ো নাই তাদের রিকমেন্ড করব এই ভিডিওটা যদি দেখে ফেলো, পুরা চ্যাপ্টার যখন তোমার একবার শেষ হয়ে যাবে তখন আরেকবার এই ভিডিওটা দেখে ফেলবা। তাহলে তোমার এই চ্যাপ্টার সম্পর্কে একটা পুরা আইডিয়া চলে আসবে যে কোন পার্টটা আমার বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত। আর কোশ্চেন ব্যাংক আমরা অনেকেই ভুলভাবে পড়ি। সো কোশ্চেন ব্যাংক নিয়ে তো অনেক ভিডিও বানাইছি, বাট এইখানে আমি এক্সপ্লেইন করব যে এই চ্যাপ্টারটা কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করা উচিত, প্লাস তোমাদের যে একটা মূল বই আছে মেইনলি ইশাক স্যারের বইটা ফলো করো, সো ওইটা কিভাবে পড়া উচিত সেইটা নিয়ে তোমাদের বলবো। তো প্রথমেই তোমার কোশ্চেন ব্যাংকটা নিয়ে তোমাদের আলোচনাটা করি। সো আমি নিচে হলো উদ্ভাসের যেটা মাস্টার কোশ্চেন ব্যাংক আছে একদমই রিসেন্ট ইয়ার, লাইক তোমার এইচএসসি যেগুলো 26 ওই ভার্সনটা। সো এইখানে তোমার দেখো ভেক্টরের প্রথমেই তুমি দেখবা যে অনেকগুলা টপিক তোমাদের দেওয়া আছে। ফর এক্সাম্পল এখানে আছে তোমাদের ভেক্টরের যে লব্ধির সামান্তরিক সূত্র, তারপরে তোমার লম্বাংশ সূত্র। সো এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস থেকে কোশ্চেন একদমই কম আসে, কিন্তু এই দুইটা জিনিস কিন্তু ফান্ডামেন্টাল জিনিস। অর্থাৎ তুমি ভেক্টরের এরপরে যে জিনিসগুলো তুমি পড়বা, লাইক নদী নৌকা পড়বা, তারপরে আপেক্ষিক বেগ পড়বা। সো এই নদী নৌকা আপেক্ষিক বেগ এগুলা ভালোভাবে পারার জন্য তোমার এই যে সামান্তরিক সূত্রটা আছে, তারপরে তোমার যে লম্বাংশ সূত্র, এই জিনিসগুলো আসলে পড়া দরকার। বুঝছো? অর্থাৎ নদী নৌকাতে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করি, এই কারণে তোমরা টাইপ 1 আর টাইপ 2 পড়ে রাখবা। তবে দেখবা যে টাইপ 1 আর টাইপ 2 নিয়ে অনেক টিচার অনেক মানে বেশি কোশ্চেন সলভ করায়। সো তারা মেইনলি ম্যাথের তোমার একটা চ্যাপ্টার আসছে তোমার স্থিতিবিদ্যা, তো ওই স্থিতিবিদ্যার কোশ্চেনগুলো আর কি ভেক্টরে পড়ায়। সো তোমার অত বেশি অ্যাডভান্স প্রবলেম এই প্রথম দুইটা টাইপ থেকে পড়ার দরকার নাই। এই প্রথম দুইটা টাইপ তোমার কি করতে হবে, কনসেপ্টটা শুধুমাত্র বুঝতে হবে, অ্যাপ্লাই করা শিখতে হবে, আর কোনো কিছু দরকার নাই। যখন ম্যাথে পড়বা তখন একটা ব্রড আইডিয়া ক্রিয়েট হবে। সো এখনই তোমার মাথা ঘামানোর কোনো দরকার নাই। তুমি এখন যতটুকু আর কি লাইক কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে জাস্ট ওই জিনিসগুলো তুমি মাথায় রাখবা, কনসেপ্ট বুকে যেগুলো দেওয়া আছে জাস্ট অতটুকু মাথায় রাখবা। এখানে এক্সেস কোশ্চেন সলভ করতে হবে না টাইপ 1 আর টাইপ 2। সো এইটা কি জাস্ট আমি বলবো যে থিওরিটা শিখে রাখো, জাস্ট থিওরিটা শিখে রাখো। এরপরে সবচাইতে ইম্পর্টেন্ট টাইপ হলো তোমার নদী নৌকা। অর্থাৎ নদী নৌকার যে আমরা অনেকগুলা মানে পার্ট পড়বো, লাইক তোমার অল্প সময়ে কিভাবে নদী পার হইতে হয়, তারপরে তোমার অল্প দূরত্ব অতিক্রমে কিভাবে নদী পার করতে হয়। এই যে কনসেপ্টগুলো আছে না, এই কনসেপ্টগুলো তুমি দেখবা যে ভেক্টরের যে লব্ধি সূত্র সামুদ্রিক সূত্র এখান থেকে আমরা ডেরাইভ করতে পারি। সো তোমরা এই জিনিসগুলা নদী নৌকার যেগুলো সূত্র আছে, সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি জাস্ট নিজে নিজে প্রমাণ করবা, নিজে নিজে প্রমাণ করে কনসেপ্টটা বুঝে বুঝে করবা, তাহলে কিন্তু নদী নৌকা তোমার মানে অটোমেটিক্যালি হয়ে যাবে। তারপরে আসে আপেক্ষিক বেগ। সো আপেক্ষিক বেগ থেকে রিসেন্টলি তোমার অ্যাডমিশনে যদি বলি, অ্যাডমিশনে আহামরি কোয়েশ্চেন আসে না। ওই যে ছাতা ধরার ম্যাথ মেইনলি এখানে আমরা পড়ি। সো আপেক্ষিক বেগ আহামরি ইম্পর্টেন্ট না, তোমার ইম্পর্টেন্ট হইল তোমার নদী নৌকা। সো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট দিবা হলো নদী নৌকা পার্টকে। আমি নীল এই যে গোলাপি কালার দিয়ে মার্ক করে দিতেছি কোথায় বেশি গুরুত্ব দিবা। তাহলে নদী নৌকা তোমার সবচেয়ে বেশি ইফোর্টটা দেওয়া উচিত। এরপর দেখো অবস্থান ভেক্টর ও সরণ ভেক্টর, এটা হলো একটা কনসেপচুয়াল মানে কনসেপচুয়াল জিনিস। সো এই কনসেপচুয়াল জিনিস এখান থেকে আহামরি কোশ্চেন দিবে না, তবে এই কনসেপ্টটা ফিউচারে লাগবে। অর্থাৎ তোমার ডট গুণন, তারপরে দেখতেছো ক্রস গুণন, এইখানে এই কনসেপ্টটা লাগবে। সো অবস্থান ভেক্টর সরণ ভেক্টর এটা জাস্ট নির্ণয় করা শিখে রাখিও, কনসেপ্ট যতটুকু আছে ততটুকুই, আহামরি কোনো ম্যাথ করা লাগবে না। সো নদী নৌকা সবচেয়ে বেশি দিবা। এরপরে তোমার বুয়েটের ক্ষেত্রে নদী নৌকা তোমার এইচএসসিতে ইম্পর্টেন্ট প্লাস অ্যাডমিশনে ইম্পর্টেন্ট, কিন্তু বুয়েটের জন্য স্পেসিফিক্যালি ডট গুণন যেটা আছে আর ক্রস গুণন, এই ডট গুণন আর ক্রস গুণন অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা এইচএসসিতে আসুক বা না আসুক, কিন্তু অ্যাডমিশনে দেখবা যে এখান থেকেই কোশ্চেন দিছে প্রতি বছরই বলা যায়, এখান থেকেই তোমার হয় ঢাবি না হলে বুয়েট না হলে সিকের বুয়েট কোশ্চেন প্রচুর দেয়। সো তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হইল তোমার ডট গুণন আর ক্রস গুণন, ডট গুণন ক্রস গুণন। তাহলে কয়টা ইম্পর্টেন্ট, নদী নৌকা, ভেক্টর গুণন, ডট গুণন, ক্রস গুণন। তারপরে আসি তোমার গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স আর কার্ল। সো গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স আর কার্ল এটা হলো ভেক্টর ফিল্ড নিয়ে আমরা কাজ করি। তাহলে তোমার এই জিনিসটা তুমি এখনই এপ্লাই করা শিখবা না, তোমরা এপ্লাই করা শিখবা কিন্তু স্থির তরিতে। সো এই জিনিসটা তোমার ভেক্টরে যতটুকু তুমি বুঝে বুঝে পড়তে পারবা তার থেকে বেশি বুঝতে পারবা হলো যখন স্থির তড়িৎটা পড়বা। যখন তোমরা ধরো যে গ্রাভিটি ফিল্ড কিংবা তোমার ইলেকট্রিক ফিল্ড নিয়ে কাজ করবা, তখন এই জিনিসগুলোর একটা ভালো আইডিয়া হবে, ওই ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই মানে এখান থেকে কোশ্চেন অ্যাডমিশন অনেক কমই আসে বলা চলে, কিন্তু তোমার এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। সো আমাদের মোট তিনটা ইম্পর্টেন্ট টপিক আমরা
দাগাই দিছি। সো এই ৩ টা ইম্পোর্টেন্ট টপিকে অলওয়েজ টাইম দিবা। আমি যে ইম্পোর্টেন্ট টপিক বলতেছি, এর মানে এই না যে শুধুমাত্র এই ৩ টা টপিক পড়বা। তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট শেষ করতে হবে। দেন যখন রিভাইজ দিবা, তখন শুধুমাত্র ইম্পোর্টেন্ট টপিক রিভাইজ দিবা। তখন পুরা চ্যাপ্টার রিভাইজ দেওয়ার দরকার নাই। সো আমাদের ইম্পোর্টেন্ট টপিকের কাজ কি? যখন রিভাইজ দিব, যখন ম্যাথ সলভ করব, তখন এই টপিকগুলা একবারে ডিরেক্টলি আমরা গিয়ে রিভাইজটা দিব। বারবার রিকল করব। ঠিক আছে? তাহলে এই পাশে আরেকটা জিনিস দেখবা যে তোমার কোথায় কতবার আসছে। এটাও কিন্তু একটা প্যারামিটার। তোমার কোয়েশ্চেন কতবার আসছে, এটা একটা প্যারামিটার। অনেক ভাইয়ারা বলে না যে আমি তোমাকে 90% কমন দিব, তোমাকে 95% কমন দিব। তারা কেমনে কনফিডেন্টলি বলতে পারে? তারা কেমনে কনফিডেন্টলি বলতে পারে? কারণ তারা জানে যে এইখান থেকে কোয়েশ্চেন বেশি আসে। সো এটা কিন্তু ঝড়ে বক ফালা না। এটা কিন্তু মানে ওই ভাইয়া বলছে দেখে ওই ভাইয়ার কাছ থেকে কমন আসছে এরকম না। তুমি যদি নিজে এনালাইসিস ভালো পারো, তুমি নিজেও কিন্তু কমন ফালাইতে পারো। সো তুমি অলওয়েজ নিজে অ্যানালাইসিস করবা। আমি তো অ্যানালাইসিস করে দিচ্ছি কিভাবে পড়তে হয় না হয়। তারপরেও তোমাকে নিজ থেকে জিনিসটা বুঝতে হবে যে এইখান থেকে কোয়েশ্চেন সবচাইতে বেশি আসে। আরেকটা প্যারামিটার হইল তোমার রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন দেখা। দেখো অনেক কোয়েশ্চেন কিন্তু দেখা যাইতো যে অনেক আগে আসতো। লাইক তোমার ধরো যে ওই ১০ এর আগে, ১০ সালের আগে কিংবা ১৫ সালের আগে। রিসেন্টলি কিন্তু কোয়েশ্চেনগুলো একটু মডিফাই হইতেছে। কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু একটু মডিফাই হইতেছে। সো তোমরা আরেকটা জিনিস দেখবা যে রিসেন্টলি কোন জিনিসগুলা থেকে বেশি তোমার রিটেন আসতেছে। রিসেন্টগুলো একটু বেশি ফোকাস দিবা। দেখো আমাদের ২৫-২৬ এ কই থেকে আসছে? তোমার ডট গুণন থেকে আসছে। তারপর ২১-২২ থেকে কই থেকে আসছে? নদী নৌকা থেকে আসছে। সো রিসেন্ট জিনিসগুলাও কিন্তু আরেকটা প্যারামিটার। সো তোমাদের এই যে টপিক অ্যানালাইসিস তো শেষ। টপিক অ্যানালাইসিস শেষ। এখন আমরা তোমার দেখব যে প্রত্যেকটা টপিক আমাদের কিভাবে পড়া উচিত। ফর এক্সাম্পল এখানে দেখো সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্র থেকে তোমরা পড়বা কি একটা চার্ট বানাবা, ঠিক আছে? চার্ট বানায়ে তোমরা চার্টে তোমার ধরো যে ২ টা আমরা ভেক্টর সামান্তরিক সূত্রতে আমরা কি করি? ২ টা ভেক্টর নিয়ে কাজ করি। ২ টা ভেক্টরের ধরো যে লব্ধিটা বের করি। সো তোমরা করবা কি? বিভিন্ন অ্যাঙ্গেলের ক্ষেত্রে এই লব্ধিটার সূত্র মুখস্থ রাখবা, শর্টকাট মুখস্থ রাখবা। এখান থেকে তোমার কি আসবে? এমসিকিউ আসবে। এখান থেকে কিন্তু তোমার এমসিকিউ অনেক বেশি আসবে। সো তোমাদের বলে রাখি তোমরা কি জিনিস কোন এমসিকিউ এ বেশি ফোকাস রাখবা। যখন থিটা ইকুয়াল টু ১৮০ ডিগ্রি হবে, তারপরে ০ ডিগ্রি হবে, ৯০ ডিগ্রি হবে, তারপরে তোমার ৬০ ডিগ্রি হবে। এই যে তোমার ৪ টা ডিগ্রির কথা বললাম, এই ৪ টা ডিগ্রি, তারপর ১২০ ডিগ্রি যখন হবে এই ৫ টা। এই ৫ টা ডিগ্রিতে তোমার R এর ভ্যালু কত? R ইজ ইকুয়াল টু হোয়াট? অর্থাৎ লব্ধির ভ্যালু কত? এটা বের করবা। আরেকটা জিনিস করবা, আমরা তো ২ টা ভেক্টর নিয়ে কাজ করি, P আর Q। তোমরা কি করবা? পি কিউ এটা ইউজ করে লব্ধির ভ্যালু বের করবা। আরেকটা ইউজ করবা পি আর কিউ যখন সেম হবে, পি আর কিউ যখন সেম হবে তখন কি কি কন্ডিশন হবে সেটা বের করবা। এটা কিন্তু শর্টকাট পাবা। ওই শর্টকাটগুলো অ্যাপ্লাই করবা। ফর এক্সাম্পল যখন ভেক্টর দুইটা ১৮০ ডিগ্রি হয় তখন কি হয়? পি মাইনাস কিউ হয়ে যায়। যখন ভেক্টর দুইটা 0 ডিগ্রিতে থাকে তখন কি হয়? পি প্লাস কিউ হয়ে যায়। যখন পি আর কিউ যখন সেম হয়ে যায় তখন কি হয়? 2p হয়ে যায়। যখন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। সো এই জিনিসগুলার একটা চার্ট বানায় মুখস্থ করবা। মানে মুখস্থ তো করা লাগবে না। তোমার এমসিকিউ এর ক্ষেত্রে আসবে। তুমি জাস্ট এমসিকিউ দেখবা, টিক মেরে দিবা। তাহলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে। তোমার কিন্তু এমসিকিউ দেখার সাথে, সাথে সলভ করার একটা অ্যাবিলিটি গড়ে তুলতে হবে। তাহলে কিন্তু তোমরা অ্যাডমিশনে টপ করবা। তাহলে এই সামান্তরিক সূত্র বললাম। আর কোন এমসিকিউটা বেশি আসে সেটা তোমাদের দেখাই দেই। এই তো দেখো এই এমসিকিউটা, এটার মান অলওয়েজ মুখস্থ রাখবা। এটার মান 90 ডিগ্রি। এটা আমার অলওয়েজ মুখস্থ রাখে। কিছু, কিছু এমসিকিউ তোমার অলওয়েজ মুখস্থ রাখতে হয়। মান অলওয়েজ মুখস্থ রাখতে হয়। কারণ এই জিনিসগুলো অনেক বেশি আসে কোয়েশ্চেনে। ঠিক আছে? দেখো এটা কিন্তু তোমার অনেকবার আসছে। লাইক বুটেক্স এর তোমার ইয়েতেও আসছে। রিটেনেও আসছে। এটা তোমার ভার্সিটি অনেক বেশি আসে। যারা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক পড়বা তারা দেখবা যে এরকম কোয়েশ্চেন অনেক বেশি আসে। তারপর বললাম যে PQ ভেক্টর নিয়ে কাজ করতে। এখানে দেখো ২ টা ভেক্টরের মান সমান হইলে লব্ধির মান কখন তাদের সমান হবে? এটা দেখো থিটা ইজ ইকুয়াল টু ১২০। সো এই যে থিটার মানগুলো তোমাদের আমি ৫ টা বলে দিছি না? এই ৫ টা মানগুলো অলওয়েজ মনে রাখবা। কারণ এই ৫ টা মান থেকে দেখবা যে অনেক কোয়েশ্চেন আসে, অনেক কোয়েশ্চেন। এই তো দেখো সিকে রুটে আসছে, বুটেক্স আসছে, রুয়েটে আসছে। সো ওই চার্টটা যখন তুমি মুখস্থ রাখবা, তখন এই কোয়েশ্চেনগুলো তোমার মানে করাও লাগবে না। এখানে দেখো অনেকক্ষণ ধরে করছে না, অনেক এক্সপ্লেনেশন হাবিজাবি দিছে। তুমি যখন নিজ থেকে ওই জিনিসগুলো করবা, তখন তুমি দেখার সাথে, সাথে বলতে পারবা এটা ১২০ ডিগ্রি। এগুলো আমার মাথায় মুখস্থ ছিল। সো এই কোয়েশ্চেনগুলো আমার করতে ১ মিনিট সময় লাগেনি কিন্তু। এই কোয়েশ্চেন করতে আমার কত সেকেন্ড লাগছে? ৫ সেকেন্ড। ৫ সেকেন্ড লাগছে শুধুমাত্র বৃত্ত ভরাট করতে। সো তোমাকে এতটাই ফাস্ট হতে হবে। অ্যাডমিশনে যদি ভালো করতে চাও, তোমাকে ফাস্ট হইতে হবে। কনসেপ্ট ভাই সবাই পারে। কোয়েশ্চেন ব্যাংক সবার কাছে আছে না? সবাই টপ করে না কেন? সবাই চান্স কেন পায় না? কারণ তারা কোয়েশ্চেন ব্যাংক ভুলভাবে পড়ে। তারা কোয়েশ্চেন ব্যাংকের এগুলোর যে শর্টকাট আছে, এই শর্টকাটগুলো ঠিকভাবে পড়ে না। সো তোমরা এইভাবে পড়বা।
ঠিক আছে? এভাবে চার্ট বানায় এই জিনিসগুলো শর্টকাট আকারে মুখস্থ রাখবা, অলওয়েজ মাথায় রাখবা। আর একটা শর্ট নোট বানাবা। এই শর্ট নোটে কিন্তু এগুলো চার্ট, সূত্র বসাই দিবা। তাহলে এক্সামে আসবে, ঘেঁটাঘেট অ্যান্সার করবা। তারপরে তোমার আসি এই যে লম্বাংশ উপপাদ্য। এই লম্বাংশ উপপাদ্য কিন্তু ভেক্টর বলো, তোমার নিউটনিয়ান মেকানিক্স বলো, ওয়ার্ক এনার্জি বলো, মানে ফিজিক্স যতক্ষণ পড়বা, এই লম্বাংশ সূত্র কোনো না কোনোভাবে তোমার কাজে লাগবেই। সো এই থিওরিটা বুঝে পড়ো। আরেকটা হলো অনেকগুলা ভেক্টর যখন আমরা যোগ করব, ঠিক আছে? এখানে দেখো যে অনেকগুলা ভেক্টর যোগ করব। এটা কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি। সো অলওয়েজ তুমি ক্যালকুলেটর হ্যাক্স দেখবা, ক্যালকুলেটর হ্যাক্স দেখবা। ক্যালকুলেটর হ্যাক্সে অনেকগুলা ভেক্টর যখন থাকে, তখন আমরা কিভাবে ডিরেক্টলি অ্যান্সার বের করতে পারি, এই জিনিসটা ক্যালকুলেটর হ্যাক্স থেকে দেখে নিবা। তাহলে কিন্তু তোমার অনেকগুলো যখন ভেক্টর থাকবে, তোমার আলাদা করে এই যে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে না। ক্যালকুলেটর দিয়ে তোমার ১০-১৫ সেকেন্ড বা ৩০ সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে। তাহলে এটা হলো তোমাদের লম্বাঙ্ক সূত্র। এটার গুরুত্ব বুঝাই দিলাম। তারপর আসি নদী নৌকা। নদী নৌকার দেখো এখানে আমাদের অনেকগুলো টাইপ ভাগ করে দেওয়া আছে, লাইক ন্যূনতম দূরত্ব, ন্যূনতম সময়। সো তোমরা করবা কি, এই জিনিসগুলো কই থেকে আসছে, কিভাবে আসছে, এই জিনিসটা পড়ে নিবা। এটা বইয়েও কিন্তু দেওয়া আছে, বইয়েও দেখে রাখতে পারো। অনেকে করে কি সূত্র মুখস্থ করে, সূত্র জীবনেও মুখস্থ রাখবা না। তোমরা কি করবা, এই কনসেপ্টটা কই থেকে আসছে, লাইক ন্যূনতম দূরত্বে পার। ন্যূনতম দূরত্বে পার মানে কি, আমরা যদি একটা স্ট্রেট পথে যাই, নদীর এক পার থেকে একটা আরেকটা পথে যদি স্ট্রেট পথে যাই, তাহলে কি ন্যূনতম দূরত্ব না? তার মানে কি, আমাদের স্ট্রেট পথে যাওয়ার শর্ত কি? এখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে। এই শর্তগুলা দেখে নিবা। স্ট্রেট পথে যাওয়া মানে কি? শুধুমাত্র আমাদের ওয়াই বরাবর যাইতে হবে। আর ন্যূনতম সময় মানে কি? আমাদের যাতে মানে সময় কম কখন লাগে বলো তো? সময় কম লাগে যখন আমাদের বেগটা সর্বোচ্চ হয় না? সো বেগটা কখন সর্বোচ্চ হবে? যখন এই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সো এই জিনিসগুলো মাথায় রাখবা। এই যে শর্ত যারা পারবে, যারা শর্তটা বুঝবে, তারাই কিন্তু এইগুলা সব ইনফরমেশন মাথায় রাখতে পারবে। আলাদা করে মুখস্থ রাখতে হবে না। আর তোমরা অলওয়েজ করবা কি, এইখানে দেখো বেসিক কনসেপ্টটা আছে। বেসিক কনসেপ্ট অর্থাৎ লব্ধি দিয়ে এই জিনিসগুলা বের করবা। লব্ধির যে সূত্রটা পড়ে ফেলছো, এই লব্ধি অ্যাপ্লাই করবা। এক্স অক্ষ বরাবর কত বেগ অ্যাপ্লাই হইতেছে, ওয়াই অক্ষ বরাবর কত বেগ অ্যাপ্লাই হইতেছে, এক্স অক্ষ বরাবর কতটুকু সরণ করতেছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু সরণ করতেছে। এই জিনিসগুলা মাথায় রাখবা। এই জিনিসগুলা যদি মাথায় রাখো, তুমি কিন্তু ইজিলি এই কোশ্চেন যেখান থেকে দেখ, যেমনে দেখ, সব কোশ্চেন পারবা। কোশ্চেন যতই ব্যাচক তুমি পারবা। কারণ তোমরা যারা আর কি সব টাইপ মুখস্থ রাখতে চাও, তারা কিন্তু পারবা না। টাইপ মুখস্থ রাখা কিন্তু পসিবল না। কারণ তোমার ফিজিক্সে এক একটা চ্যাপ্টারে ১০ থেকে ১৫টা টাইপ আছে। তোমার এক্সাম হলে কি তুমি শুধুমাত্র একটা চ্যাপ্টার পড়ে যাবা? না, তোমার এক্সাম হলে তোমার ৫০টা চ্যাপ্টার পড়ে রাখতে হবে। ফিজিক্সের ২০টা চ্যাপ্টার, ম্যাথের ২০টা চ্যাপ্টার, কেমিস্ট্রির ১০টা চ্যাপ্টার, ৫০০-৬০০ কনসেপ্ট। তুমি সব কনসেপ্ট কি মুখস্থ রাখতে পারবা? জীবনেও না। সো তোমার কি করতে হবে, বুঝে, বুঝে পড়তে হবে। কেমনে কি আসছে, এই জিনিসগুলো যদি বুঝে পড়ো, তোমার এক্সাম হলে তুমি কিন্তু আটকাই যাবা না। তাহলে দেখো, এখান থেকে তোমার আর কি বুয়েটে দেখো কোশ্চেন দিছে। বুয়েটে কোশ্চেনটা তোমার কি দিছে? একদম বেসিক কনসেপ্ট থেকে দিছে। এই কোশ্চেনে দেখো একটা বস্তু ৩৭ ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে। ৩৭ ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে আমাদের কি করতে হবে? এক্স অক্ষ বরাবর বেগ নিতে হবে, ওয়াই অক্ষ বরাবর বেগ নিতে হবে। সেই হিসেব করে আমরা অ্যান্সারগুলো মিলাই নিতে পারবো। সো যারা জাস্ট টাইপ পড়বে, টাইপ মুখস্থ করবে, তারা কিন্তু ধরা খাবে বুয়েটে। কারণ বুয়েট এমনভাবে কোশ্চেন করবে যাতে যাদের কনসেপ্টটা আসলে ক্লিয়ার, যার কনসেপ্টটা ক্লিয়ার করছে, বেসিক ক্লিয়ার, তারা কিন্তু পারবে। যারা সূত্র মুখস্থ করছে তাদের বেসিক কিন্তু ক্লিয়ার না। সূত্র আমরা মুখস্থ করি একদম শেষে গিয়ে। ঠিক আছে? অলওয়েজ কনসেপ্টটা মুখস্থ রাখবা। সো আমাদের গেল নদী নৌকা, এরপর আসে আপেক্ষিক বেগ। সো আপেক্ষিক বেগ থেকে রিসেন্ট ইয়ারে অনেক কম কোয়েশ্চেন আসছে। সো এটা নিয়ে জাস্ট মাথা ঘামানোর দরকার নাই। শুধুমাত্র তোমার ওই কয়েকটা শর্টকাট, শর্টকাট বলতে গেলে শর্টকাটও না, তোমার আরকি ডেরাইভ করে আসে। লাইক ছাতা কত অ্যাঙ্গেলে ধরবো, তারপর কত বেগে যাবো। এই জিনিসগুলা জাস্ট মানে মনে রাখিও সূত্র। এখান থেকে আহামরি কোয়েশ্চেন সলভ করা লাগবে না। জাস্ট একটু প্রবলেম মানে দেখে রাখিও যে ছাতা এত অ্যাঙ্গেলে ধরতেছি। তারপরে তোমার বাতাস আছে কিনা। তারপরে তোমার এখানে দেখো অনেক সময় কি বাতাস অনুপস্থিত থাকে, অনেক সময় আমরা এই বাতাস উপস্থিতির কেস ধরি। সো এই জিনিসগুলা দেখে রাখিও, তোমাদের অনেক কাজে দিবে। এখান থেকে রিসেন্টলি ইয়ারে তোমার আহামরি যদিও এই কুয়েটে দিয়ে দিছে, রিসেন্ট ইয়ারে কুয়েট বুটেক্স যেগুলো কোয়েশ্চেন দিছে সেগুলো কিন্তু রিপিটেড কোয়েশ্চেন, আহামরি কঠিন কোয়েশ্চেন না। এই কোয়েশ্চেনটা তোমার দেখবা বইয়ে, এই কোয়েশ্চেন আমি এতবার সলভ করছি মানে বলার বাইরে। এই কোয়েশ্চেন আমি অনেক সলভ করছি, অনেক জানা মানে জানাশোনা কোয়েশ্চেন। সো এই মানে আপেক্ষিক বেগ থেকে যদি কোয়েশ্চেন আসেও, এটা কিন্তু মানে খুব বেশি কঠিন কোয়েশ্চেন দিবে না। এখান থেকে তোমার বইয়ের যেগুলো ম্যাথ আছে কিংবা তোমার কোচিংয়ে যেগুলো এক্সাম হবে, ওই এক্সামে যেগুলো মানে কোয়েশ্চেন আসবে, সেখান থেকে এক্সামে চলে আসবে। সো এখান থেকে খুব বেশি প্যাঁচানোর স্কোপ নাই। কারণ এই জিনিসগুলো একটু কঠিন আছে অনেস্টলি। আপেক্ষিক বেগের কনসেপ্ট
মানে সবাই বুঝতে পারে না, এটা স্বাভাবিক। আমার নিজেরও শুরুর দিকে একটু প্রবলেম হয়েছিল আপেক্ষিক বেগ। যাদের প্রবলেম হবে জাস্ট সূত্রটা দেখে রাখিও, এখানে মাথায় ঘামাবা না, এখানে সময় নষ্ট করবা না। সময় যদি নষ্ট করতে হয়, তোমার নষ্ট করা হলো ডট গুণন ক্রস গুণনে, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসবে। সো অবস্থান ভেক্টর আর সরণ ভেক্টর, সো এটা হলো বেসিক কনসেপ্ট। সো বেসিক কনসেপ্ট জাস্ট দেখে রাখিও। অবস্থান ভেক্টর অর্থাৎ দুইটা যখন পয়েন্ট থাকবে তখন তাদের সরণ ভেক্টরটা কেমনে বের করি সেটা। এটা তোমার কাজ ক্ষমতা শক্তির সাথে লিঙ্ক করে দিবে। ধরো যে তোমার ফোর্স একদিকে গেছে, তোমার অবস্থান আরেক দিকে, তোমাকে বলবে যে কাজের পরিমাণ বের করো। কিংবা তোমার যে এই অবস্থানের পরিবর্তন হইছে, অবস্থানের পরিবর্তন থেকে আমরা কি সরণ ভেক্টর পাবো, ওই সরণ ভেক্টর তোমার বের করে আমাদের কাজটা বের করতে হবে। সো এইভাবে কোশ্চেনগুলো দিবে, ডিরেক্টলি কোশ্চেন আসবে না, তোমার কোশ্চেন আসবে অন্য কোশ্চেনের থ্রু। সো এই জিনিসটা কনসেপ্টটা জেনে রাখবা, এতটুকুই। সবচাইতে ইম্পর্টেন্ট হলো ডট গুণন। তোমরা কি করবা, টাইপ ভিত্তিক করে রাখবা। এখানে এখানে কয়েকটা টাইপ আছে, আমি বলে দিই। ডট গুণন থেকে আমরা প্রায় 5টা অ্যাপ্লিকেশন পাই। একটা হলো তোমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা। তারপরে তোমার ধরো যে অক্ষের সাথে কোণ, অর্থাৎ এক্স অক্ষের সাথে কোণ বের করতে বলবে, ওয়াই অক্ষের সাথে কোণ বের করতে বলবে, কিংবা জেড অক্ষের সাথে কোণ বের করতে বলবে। আরেকটা কোশ্চেন আসতে পারে তোমার, সেটা হলো তলের সাথে কোণ, অর্থাৎ এক্স ওয়াই তলের সাথে কোণ, তারপর ওয়াই জেড তলের সাথে কোণ, জেড এক্স তলের সাথে কোণ, এই কোশ্চেন আসবে। তারপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ থেকে অনেক বেশি কোশ্চেন আসবে। আরেকটা ইম্পর্টেন্ট হইলো উপাংশ। লম্ব অভিক্ষেপ আর উপাংশ রিলেশন কিন্তু আছে। লম্ব অভিক্ষেপ হইলো আমাদের একটা স্কেলার মান, আর উপাংশ একটা ভেক্টর মান। সো এইখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। আর এমসিকিউ সবচেয়ে কোয়েশ্চেন আসে হলো লম্ব থেকে, দুইটা ভেক্টর কখন লম্ব হবে তার একটা শর্ত। সো এখান থেকে আমরা 5টা অ্যাপ্লিকেশন পাই, এই 5টা অ্যাপ্লিকেশন তোমরা ভালোভাবে পড়ে নিবা। আর আমি যেহেতু প্রশ্ন ব্যাংক দাগাই নিতেছি, তোমরা কনসেপ্ট বুকটা পড়বা। ফিজিক্সের ক্ষেত্রে কনসেপ্ট বুক পড়া কিন্তু মাস্ট। যারা এই চ্যাপ্টারটা শুরুতে পড়বা তারা কেমনে পড়বা, যে টাইপ ভিত্তিক পড়বা, একটা টাইপ পড়বা, ওই টাইপ পড়ার পর পড়বা কি কনসেপ্ট বুকটা পড়বা। কনসেপ্ট বুক পড়ার পরে এই যে কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংক দেখবা, তাহলে তোমাদের পড়াশোনাটা বেশি সলিড হবে। তো দেখো ডট গুণের আমাদের সবগুলো কেস দিছে, এই তো মধ্যবর্তী কোণ, লম্ব, তারপরে 3টা অক্ষের সাথে যে কোণ, তারপরে লম্ব বিক্ষেপ আর উপাংশ। সো এই জিনিসগুলো দেখে রাখবা, এই জিনিসগুলো দেখে রাখবা। এখান থেকে বহুত কোয়েশ্চেন আসে, বহুত কোয়েশ্চেন আসে। বিশেষ করে অ্যাঙ্গেল বের করা, আমাদের বুয়েটের কিন্তু এই অ্যাঙ্গেল রিসেন্ট 2 ইয়ারে কিন্তু মধ্যবর্তী কোণ চাইছে। রিসেন্ট, রিসেন্ট, তাহলে বুঝতেছই এই টাইপটা কত বেশি ইম্পর্টেন্ট। সো সবচাইতে বেশি কোয়েশ্চেন এখান থেকে সলভ করবা। তোমার কোচিংয়ে যদি এখান থেকে কোশ্চেন দেয়, জীবনেও ওই কোশ্চেনগুলো স্কিপ করবা না। ওখান থেকে যে কোশ্চেন দিতেছে কোচিংয়ে, ওই কোশ্চেনগুলো ভালোভাবে অ্যানালাইসিস করবা, ভালোভাবে চিন্তা করে সলভ করবা। সো এই জিনিসগুলা ভালোভাবে দেখে রাখিও। এরপর আসে হলো তোমার ক্রস গুণন। সো ক্রস গুণনেও আমরা কিন্তু অনেকগুলা টাইপ পাই। সে টাইপগুলো হলো তোমার ধরো যে একটা লম্ব ভেক্টর, আমরা লম্ব ভেক্টর বের করতে পারি। তারপরে একক ভেক্টর, লম্ব একক ভেক্টর, এই লম্ব একক ভেক্টর থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। বলবে যে দুইটা ভেক্টর দিবে, ভেক্টর দিয়ে বলবে এদের লম্ব একক ভেক্টর বের করো, তাহলে তোমরা কিন্তু বের করতে পারবা। তারপরে আসবে মানে সমান্তরাল কখন হবে, এই যে সমান্তরাল হওয়ার শর্তটা, এখানে দেখি, আমি দেখতেছি, এই তো দেখো সমান্তরাল হওয়ার শর্তটা, এই শর্ত থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, প্রচুর এমসিকিউ কোয়েশ্চেন আসে, বিশেষ করে ভার্সিটিতে। তারপরে তোমার আর কি ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়, আয়তন নির্ণয়, আর একটা হলো সমতুল্য হওয়ার কথা, সমতুল্য হওয়ার শর্ত। সমতুল্য মানে কি, তোমার ভেক্টর 3টা একই তল বরাবর আছে কিনা, একই তল বরাবর। এখান থেকে এমসিকিউ অনেক বেশি আসে, আবার কোশ্চেন অনেক বেশি আসে রিটেন। ঠিক আছে, দেখো সমতুল্যর শর্ত চাইছে, তারপরে সমান্তরালের শর্ত চাইছে, তারপরে তোমার দেখো ক্ষেত্রফল চাইছে। এখান থেকে কিন্তু অনেক বেশি কোয়েশ্চেন আসে। সো এই জিনিসটাতে বেশি ফোকাস দিবা। তারপরে তোমার দেখি হলো গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল। সো বলে রাখলাম যে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল থেকে কি আসে, এই কোয়েশ্চেনগুলো তোমরা ফিউচারে স্থিরতরিৎ ওইখানে বেশি দেখবা। সো এই জিনিসগুলো দেখে রাখবা। বিশেষ করে এখানে দেখো অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, কখন একটা ধরো যে তোমার কাছে ভেক্টর ফিল্ড আছে, ওই ভেক্টর ফিল্ডটা ঘূর্ণনশীল কিনা, সংরক্ষণশীল কিনা, তারপরে সলিনয়েডাল কিনা, এই শর্তগুলো পড়বা। তারপর ওইখানে ডেনসিটি ঘনত্ব বাড়তেছে কিনা, তারপর ভলিউম বাড়তেছে কিনা, এই জিনিসগুলা কিন্তু আসে। ছড়াই যাইতেছে কিনা, এই ভেক্টর ফিল্ডটা ছড়াই যাইতেছে কিনা, ডাইভার্স হচ্ছে না কনভার্স হচ্ছে, ওই জিনিসগুলা কিন্তু দেখে রাখবা। এই কন্ডিশন বিশেষ করে তোমার জানার দরকার আছে। সো এখান থেকে কোশ্চেন আহামরি বেচাবে না, দেখবা যে প্র্যাকটিস শিটে অনেক মানে কমপ্লেক্স কোশ্চেন আছে। সো তোমার এই টাইপ থেকে কমপ্লেক্স কোশ্চেন করতে হবে না, এই টাইপ থেকে ইজি কোশ্চেন করবা। যেগুলো কোশ্চেন ব্যাংকে আছে, ইজি কোশ্চেন যেগুলো আছে
কোয়েশ্চেন ব্যাংকে যেগুলো আছে ওইগুলাই করবা, কিংবা কনসেপ্ট বুকে যেগুলো কোয়েশ্চেন আছে ওইগুলাই করবা। আহামরি দেখার দরকার নাই এই টপিকটা। কিন্তু জাস্ট ক্রস গুণন, ক্রড গুণন, এখান থেকে যত প্যাচাক, তারপরে নদী নৌকা, এই ৩ টা টপিক। এই ৩ টা টপিক যত অ্যাডভান্স পারো করো। বাকি টপিকের অ্যাডভান্স করার দরকার নাই। ঠিক আছে? তাহলে আমাদের গেল। এখন সবচাইতে ইম্পোর্টেন্ট পার্ট হইলো তোমার প্র্যাকটিস প্রবলেম। প্র্যাকটিস প্রবলেম। এখানে দেখো অনেকগুলো এমসিকিউ দিছে, প্লাস এই যে রিটেন প্র্যাকটিস প্রবলেম দিছে না, এখানে দেখবা যে অনেকগুলা প্রবলেম দিছে, ২০-৩০টা কিছু চ্যাপ্টারে ৫০টার মতো কোয়েশ্চেন দেখবা। এই কোয়েশ্চেন কিন্তু অনেক ভালোভাবে সর্ট আউট করা আছে। তোমার যেগুলো বই আছে বাজারে, ৪-৫টা বই আছে। ওই বই থেকে যেগুলো ভালো, ভালো কোয়েশ্চেন আছে, এই ভালো, ভালো কোয়েশ্চেনই কিন্তু দেওয়া আছে। সো তুমি অলওয়েজ এই জিনিসগুলা সলভ করবা, ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো বেশি, বেশি সলভ করবা। কারণ এখানে যতগুলো ভালো, ভালো বই আছে লাইক ইসাক স্যার, তারপরে সেলু স্যার, তারপরে তোমার প্রামাণিক স্যার, এদের বইয়ে যেগুলো ভালো, ভালো কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু দেওয়া আছে। সো যারা ভাবতেছো ভাই ৩ থেকে ৪ টা বই আমার কেনা সম্ভব না, তারা কিন্তু এই জিনিসটাতে বেশি ফোকাস দিবা। প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রেই। ঠিক আছে? আরেকটা জিনিস হলো তোমার, যখন তুমি বই সলভ করবা, বইটা কেমনে সলভ করবা সেটা আসি। ওয়েট, ওয়েট। সো বই, বই নিয়ে আসি। সো যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছে, মানে যাদের সামনে অ্যাডমিশন, তাদের এটা দেখা লাগবে না, কারণ তোমরা অলরেডি বই পড়েই ফেলছো। এটা মেইনলি যারা একদম শুরু থেকে পড়বা তাদের জন্য এই পার্টটুকু। সো বইয়ে দেখবা, এটা আমি তোমার দাগানো বই বায়োলজি হেটার্স থেকে বের করে আনছি। দাগানো বই অলওয়েজ ডাউনলোড দিবা। ডাউনলোড দিয়ে বইটা দাগাতে পারো। শুরু থেকে যারা পড়বা তারা দাগাই পড়তে পারো। দাগায় পড়ে রাখার অভ্যাস ভালো হইলে তোমার এমসিকিউ একটু বেশি মানে অ্যাডভান্টেজ পাবা। সো দাগানো বই পড়বা। বইটা একটু রিডিং দেওয়ার ট্রাই করবা। বিশেষ করে ধরো যে ডেরাইভেশন, তারপরে একটা সূত্র কই থেকে আসলো, একটা কনসেপ্ট কই থেকে আসলো, এগুলো বই থেকে কিন্তু দেওয়া আছে। ধরো যে তোমার টিচারের কাছে ক্লাস করতেছো, কিংবা অনলাইন কোনো ক্লাস করতেছো, একটা টপিক কভার হইলো। তোমরা করবা কি, ওই টপিকটা সাথে, সাথে বইয়ে আসে, বইটা রিডিং দিবা, কনসেপ্ট বুক রিডিং দিবা, কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। টপিক বাই টপিক আগাবা। তাহলে কিন্তু পড়ার লোডটা কম হবে। পড়ার লোডটা তাহলে কিন্তু কম হবে। আর বইয়ে অলওয়েজ দেখবা যে উদাহরণের কোয়েশ্চেন আছে। দেখো, উদাহরণ। এই যে উদাহরণের যে কোয়েশ্চেন আছে, বিশেষ করে ইসাক স্যারের বই। ইসাক স্যারের উদাহরণের কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি আসে অ্যাডমিশনে। অনেস্টলি। অ্যাডমিশনে কিন্তু ইসাক স্যারের বইয়ের যেগুলো উদাহরণের ম্যাথ আছে, অনেক বেশি কমন চলে আসে। এখানে অনেক ভালো, ভালো কোয়েশ্চেন দেওয়া থাকে। সো তোমরা উদাহরণে অনেক বেশি টাইম দিবা। আর কনসেপ্টগুলা নিজে, নিজে রিডিং পড়ে বোঝার ট্রাই করবা। ঠিক আছে? বোঝার ট্রাই করবা। সো এখানে দেখো উদাহরণের অনেকগুলা কোয়েশ্চেন আছে। তারপরে দেখো আমি যে কোয়েশ্চেন মানে জিনিসটা বললাম যে ১২০ ডিগ্রি হলে কত হবে? এইগুলা জিনিসও কিন্তু বলে দেওয়া আছে। এই জিনিসগুলো যখন নিজে, নিজে করবা, দেখবা যে অনেক বেশি অ্যাডভান্টেজ হবে। এই তো দেখো আমি বলছিলাম যে অ্যাঙ্গেলগুলা কেমন হইলে কি, কি কন্ডিশন পাওয়া যায়, এগুলো কিন্তু বইয়ে দেওয়া আছে। সো এই জিনিসটা কিন্তু তুমি নিজেও করবা। নিজেও কনসেপ্ট যে শিখছো, নিজের জন্য আলাদা নোট বানাবা। এইগুলা ছোট, ছোট কনসেপ্ট নিয়ে। ছোট, ছোট জিনিস যেগুলা অ্যাডমিশনে বেশি আসে, ওইগুলা নিয়ে। তারপর এইগুলা দেখো। ঠিক আছে? এখানে দেখো একদম কনসেপ্ট থেকে। একদম কিন্তু কনসেপ্ট ধরে, ধরে আগাইছে। সো তোমরা যারা বই পড়ো না, অনেকে বলে যে ভাই ক্লাস করলে কি বই করার দরকার আছে? এরা হলো বেশি পাকনা পোলাপাইন। এরা বেশি ধরা খায়। কারণ তারা বইটা ঠিকভাবে পড়ে না বলেই অনেকগুলো কনসেপ্টে তাদের ঘাটতি থাকে। সো কনসেপ্টের ঘাটতি রাখিও না। বই তো আর এমনি, এমনি মানে লেখে নাই। বই তো মানে পড়া লাগবেই তোমার। বই পড়া লাগবেই। এখন যাদের সময় নাই তাদের হিসাব আলাদা। সো তাহলে উদাহরণের ম্যাথ করবা, করে একদম বইয়ের শেষে, একদম বইয়ের শেষে দেখবা যে কোয়েশ্চেন আছে, অনুশীলনী আছে। সো যারা এইচএসসি একদম শুরু করতেছো, তোমাদের বোর্ড বইয়ে কি হইতো? অনেক ফালতু, ফালতু কোয়েশ্চেন শেষে এড করে দিত। ভালো, ভালো কোয়েশ্চেন দিত না। বোর্ড বইয়ের উপর তোমরা বেশি ইফোর্ট দিতা না। তোমরা গাইডের উপর ইফোর্ট দিতা। কিন্তু এইচএসসিতে কিন্তু সিনারিও ডিফারেন্ট। এইচএসসিতে আমরা কিন্তু যেগুলো বই আছে, মূল রাইটারের বই আছে, সেগুলাতে কিন্তু আমরা বেশি ফোকাস দিই। সেগুলাতেই কিন্তু আমরা বেশি টাইম দিই। গাইডের কোনো দরকার হয় না। তো এখানে দেখো শেষের দিকে দেখবা যে অনেকগুলা কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেন অনুশীলনী আছে। এই অনুশীলনী সলভ করা। অনুশীলনীর যেগুলো কোয়েশ্চেন আছে, অনুশীলনী সলভ করবা। এই যে পিডিএফ অনুশীলনীটা ঠিকভাবে দেওয়া নাই, কিন্তু বইয়ের শেষে দেখবা যে অনুশীলনীর অনেকগুলা ম্যাথ দেওয়া আছে। ম্যাথ আছে প্লাস এমসিকিউ আছে। সো ওইগুলা তোমরা কিন্তু মাস্ট সলভ করবা। অনুশীলনী সলভ করা কিন্তু মাস্ট। তুমি ইশাক স্যার করলে, যদি তোমার কাছে মনে হয় যে আমি আরেকটু কোয়েশ্চেন সলভ করব, সেলু স্যারের বই দেখতে পারো। ইশাক স্যার, সেলু স্যার, এই ২ টা বই দেখলে হবে। প্রামাণিক স্যার দেখতেও পারো, তোমার ইচ্ছা আরকি। সো এই ২ টা বই ম্যাক্স রাখবা।
যারা একদমই শুরু করতেছো শুধুমাত্র ইশাক স্যার আপাতত পড়ো। তারপরে যখন বাজারে বই নামবে তখন সেলুম স্যার নিতে পারো। সো ভেক্টরের এই এরিয়া মার্কিং বা এই টপিক যেগুলো মার্কিং সেটা এতটুকুই। এরপরে তোমার অন্য চ্যাপ্টারে তোমাদের সাথে দেখা হবে।